খেয়াল করবেন বারবার একটা কথা আসতেছে যে আমরা টাকা ফেরত পাবো কবে, আপনি বেরোচ্ছেন জেল থেকে, আপনি বলছেন 5 মাসে টাকা দেবেন। এই যে কতগুলো বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, এটাকে আমি কারেকশন করতে চাই। ইনফ্যাক্ট মার্চের থেকে টাকা ফেরত দেবে এটা আমি আদালতে দাঁড়িয়ে বলেছি। আদালতে আমি মাননীয় জজ সাহেবকে বলছি যে আপনি আমাকে কি রায় শোনাবেন আমি জানি না। নভেম্বর মাসের কথা, এটা নভেম্বরের মাসে আপনি আমাকে কি রায় শোনাবেন আমি জানি না। আপনি দয়া করে রায় যাই শুনান না কেন, আপনাকে আমাকে একটা নির্দেশনা দিয়ে যাবেন যেন আমি মানুষের টাকাগুলো ফেরত দিই, এই একটা নির্দেশনা দিবেন। আমার ব্যাংক অ্যাকাউন্টটা খুলে দিয়ে আমাকে আমার দায়িত্ব ফিরিয়ে দিবেন এবং আমার সম্পত্তিগুলো আমার কোম্পানির দখলে দিবেন। আমি হিসাব করে বলছি ফেব্রুয়ারি বাদ দিয়ে মার্চের থেকে আমি টাকা দেওয়া শুরু করবো। সব আলোচনা বাদ দিয়ে চলে গেছে আমি মার্চের থেকে টাকা ফেরত দেব। জিনিসটা অনেকটা এরকম আর কি, এক লোক বাজার করতে গেছে, তো সেখানে সবজিতে কয়েক কেজি উঠাইছে, সবজি উঠাইছে 3-4 কেজি। উঠানোর পরে তখন দোকানদার করছে কি একটু মানে ভদ্রতা করে আরো কিছু সবজি ওনার ওই যে সবজিটা ব্যাগের মধ্যে দেওয়ার পরে আরো কিছু সবজি হাত দিয়ে উঠে দিয়ে দিচ্ছে। তো যে ক্রেতা সেই ক্রেতার সময় এটা কি দিলেন, তো এটা খাও, এটার পয়সা দেওয়া লাগবে না। তখন এই লোক করছে কি ব্যাগটা ফালাই দিয়ে ভাওটা দিয়ে এটা দিয়ে আবার চলবে। ভাওটা যে কেনার জন্য দিচ্ছে এটা তার কনসিডারেশনে নাই, তাই ভাও দিয়ে তার তরকারি হয়ে যাবে, ওইটা রেখে গেছে। আমাদের অবস্থায় সেরকম। কি বললাম আর কি শুনলাম এখন আমি জন্য পরিষ্কার করে বলি, অবশ্যই আপনারা টাকা পাবেন। আগে আইডেন্টিফাই করে টাকা কার কাছে পাবেন, আপনারা আইডেন্টিফাই করেন। টাকা পাবেন ডেস্টিনি 2000 লিমিটেড কাছে নয়, ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশনের ব্যবস্থাপনা বা অ্যাডমিনিস্ট্রেশন কোম্পানির কাছে, আর কোঅপারেটিভ সোসাইটির ব্যবস্থাপনা বা কোম্পানির কাছে। নিয়ম হচ্ছে যখন যে এই দায়িত্ব থাকবে এটা তাদের দায়, তারা শোধ করার ব্যাপারে আপনাদের সাথে আলাপ করবে। তো সেই দুই জায়গায় কোথায় আমাকে রাখার সুযোগ রাখা হয়নি, ষড়যন্ত্র করে আমাকে এখান থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনি চলে আসেন দূরে, এখন টাকা তো রফিকুল আমাদের কাছে পাবেন না, প্রতিষ্ঠানের কাছে পাবেন। তাহলে আপনার কাজ হচ্ছে কিভাবে প্রতিষ্ঠান থেকে টাকাটা আনা যায়, এই বিষয়ে আমি কিন্তু হেল্প করবো। আমি কিন্তু দায় ছাড়তেছি না, আমার একটা মোরাল দায়িত্ব আছে, কারণ আমাকে দেখেই তো টাকাটা দিচ্ছে, তাই এই দায় আমার থাকবে। কিন্তু সেটাকে কিন্তু মূল্যায়ন করা হচ্ছে না, আমাকে কাজটা করতে দেওয়া হচ্ছে না, আমাকে আটকে রেখে হাত বেঁধে দিয়ে বলছে এবার সাঁতার কাটো। তা আমি পরিষ্কারভাবে বলতে চাই, প্রশাসক বা কোর্ট অথবা সরকার যাই বলি আমি, যদি আমাকে দায়িত্ব দেওয়া হয়, ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়া হয় এবং সম্পত্তি ফেরত দেওয়া হয়, অবশ্যই আমি তার পরের মাসের থেকে টাকা দিতে পারবো। কিন্তু এই বিষয়টা কেউ আমলে নিচ্ছে না, এই বিষয়টা কেউ আমলে না নিয়ে শুধু বলতেছে যে রফিকুল আহমেদকে টাকা দিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে টাকা চাচ্ছে কে, যে পাওয়াটা সে চাচ্ছে না, কিন্তু যার বিয়ার তার খবরই নেই, কিন্তু পরামর্শের কোনো ভুল নেই। যেগুলা দাঁড়ায় ক্যামেরার সামনে দেখেন এদের 1 টাকাও বিনিয়োগ নেই, এই জন্য মুখের রুমাল দিয়ে ঢাইরে গেছে, চোখে চশমা পড়ছে, দেখতে মনে হচ্ছে স্মাগলার, কালোবাজারি। তার দেখেন কালোবাজারে দাঁড়িয়েছে, তাও কয়জন, গরু বলে 2 জনের নাম পাওয়া গেছে। এই 2 জন ডেস্টিনির কাছে কোটি কোটি টাকা পায়। লেখার সময় ডেস্টিনি বানানটা পর্যন্ত ভুল লিখছে। কিরকম বিপ্লবী পরিবেশক আর বিনিয়োগকারী দেখে হাসি পাইছে। তাদের শুভবুদ্ধির উদয় হোক, এটাই আমি চাই। তো আপনারা টাকাটা পাবেন, কিন্তু আপনারা প্রিফারেন্সের টাকা পাবেন, মাল্টিকারেন্সিয়াল পাবেন। আমি সেই বিষয়ে কাজ করছি। আদালতের একটা অর্ডার লাগবে, কারণ আদালতের অর্ডার ছাড়া ব্যাংক অ্যাকাউন্ট খোলা যাবে না, আর ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হলে আদালতের অর্ডার লাগবে। এরপরে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আমাকে কোনো এক জায়গায় যদি নাও দেয় সমস্যা নাই, যারা অ্যাডমিনিস্ট্রেশনে থাকবে তাদেরকে আমি প্রতিনিয়ত চাপের মধ্যে রাখবো। আর আপনাদের একটা কাজ বলি, আগায় থাকেন, এই কাজটা আগায় থাকলে খুব ভালো হবে। সত্যি আপনারা যারা টাকা ফেরত নিতে চান, সত্যি বলছি, এই জন্য অনেকে আমার মাইন্ড চেঞ্জ করছে, যেহেতু কোম্পানি চালু হয়েছে আমরা লাভ দিয়ে যাবো। কিন্তু যারা টাকা ফেরত নিতে চান তাদের প্রতি আমার একটা বিনীত উপদেশ হলো, আপনি আপনার যে ডকুমেন্ট আছে ডকুমেন্টের ফটোকপি করে ফটোকপিকে আপনি নিজে সত্যায়িত করবেন, লিখবেন সত্যায়িত, লেখা সই করবেন। কারণ
তখন আমরা ধরে নিব যে এইটা আপনার দ্বারা সত্যায়িত। তখন আপনি অরিজিনাল কোনো কারণে আপনার কাছে থেকে গেল, আপনি উল্টে গেলে আমরা ওইটা দেখাইতে পারবো যে আপনি সত্যায়িত করেছেন, আপনি টাকা চাইছেন। এরকম বলার সুযোগ থাকবে না যে আপনার পক্ষে অন্য কেউ জমা দিয়েছে। সত্যায়িত লেখে আপনি ফটোকপি গুলো জমা দিবেন, সাথে একটা দরখাস্ত দিবেন, আপনার কাজ কিন্তু শুরু হয়ে যাবে, আপনি আগায় থাকবেন, আপনার ফাইল মুভ হয়ে থাকবে। আর যখন অর্থের সমাগম হবে আপনার টাকাটা দিয়ে দেবেন। এই জন্য আপনারা এই কাজটা করতে পারবেন। এতে করে আমরা দুইটা জিনিস উপকৃত হবে। একটা হচ্ছে আপনি আগে ভাগে দরখাস্ত করার কারণে আপনার কাজটা আগে থাকবে, এটা হলো একটা উপকার। দ্বিতীয় উপকার হলো আমরা এক্স্যাক্টলি দেখতে পাবো যে কত লোক আসলে এই টাকাটা ফেরত যাচ্ছে, এটা আমাদের একটা উপকার হবে। কারণ দেখে মনে হচ্ছে লক্ষ লক্ষ মানুষ পরে কাতারে কাতার বলে, দেখে মাত্র কয়েক হাজার বলতেছে, কিন্তু লক্ষ লক্ষ। তাই আমরা সেটাও দেখতে চাচ্ছি কতজন। তো যারা এই কাজগুলো করতেছে তাদের উদ্দেশ্যে এবং আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আমরা আসেন এই সমস্ত পলিটিক্সে না দেয়া, ভালোভাবে আমরা এখানে ব্যবসা করি। আর যদি পলিটিক্স করতেই চান, আমি পলিটিক্যাল মঞ্চ একটা বানিয়েছি, ওখানে এসব পলিটিক্স করে, সেটা আপনাদের জন্য দেওয়া হলো। কত পলিটিক্স করতে পারেন সেখানে এসে করে দেখান, তাই না? আর আপনারা যারা কোম্পানি করেছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা আছে। কোম্পানি গুলাকে আপডেট করে নেব আমরা, এবং ইনশাল্লাহ জুন জুলাই থেকে আমাদের মাল্টি লেভেল মার্কেটিং ব্যবসাটা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। এবং মাল্টিপারপাসের সমিতির কার্যক্রম কিন্তু অলরেডি এই মাসে শুরু হয়েছে। নতুন ব্যবস্থাপনা এই যে পর্ষদ, এদের দ্বারা শুরু হয়ে গেছে। এখন শুধু অফিসটা পৌঁছানো, অধিদপ্তরের সাথে যোগাযোগ করে বাকি কাজগুলা করা, এই বিষয়গুলো হয়ে গেলে কিন্তু সমিতিও সক্রিয় হয়ে যাবে। আর ট্রি প্ল্যান্টেশনে যারা টাকা পাবেন, সেটা যদিও জানুয়ারিতে রায় দিয়েছে, এটা হয়তো একটু সময় লাগবে, বছর খানিক সময় লাগবে এটার কাগজপত্র গুছিয়ে উঠতে। কারণ রায় হয়েছে মাত্র জানুয়ারি 15 তারিখে, আর সমিতির তো রায় হয়েছে 22 সালে। এই জন্য এটার মামলা অনেক দূর আগাইছে। আমরা আপিল করেছি, দুইবারই আপিল করেছি আমি হাইকোর্টে, দুইটাই শুনানির অপেক্ষা আছে। এখন আপনাদের অনেকগুলো একটা কিউরিসিটি আছে যে আমি কেন রাজনৈতিক দল করলাম। এটা সময়ের দাবি ছিল। কিরকম দাবি? আমি মনে করি, আমি আমাকে বেশি একজন নির্যাতিত ব্যবসায়ী মনে করি, নির্যাতিত উদ্যোক্তা মনে করি। আমার প্রতি অনেক নির্যাতন করা হয়েছে, 12 বছর বিনা বিচারে আমাকে আটকে রাখা হয়েছে। আমার বউকে, আমার বাচ্চাকে আমার থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। আমার বউ এখন পর্যন্ত জেলে আছে। শেখ হাসিনা পালায় যাওয়ার পরও আমি ন্যায় বিচার পাচ্ছি না। আমার বাচ্চাগুলা বাবা ছাড়া 12 বছর 13 বছর একা বাসায় বড় হয়েছে। তাই আমি মনে করি, যেহেতু আমি নির্যাতিত হয়েছে, নির্যাতনের প্রতিবাদ করার একটা মঞ্চ দরকার, সেটা হচ্ছে রাজনৈতিক মঞ্চ। রাজনৈতিক মঞ্চ না হলে আপনার যে আওয়াজ, ভয়েস, এটা জায়গা মতো পৌঁছাইতে চায় না। ওইখানে যেখানে বসে আছেন নীতি নির্ধারক, ওনাদের কানে যায় না, আওয়াজ যায় না। তাই আমার কাছে মনে হয়েছে আওয়াজ তোলার জন্য, আমার শব্দটাকে ওখানে পৌঁছানোর জন্য একটা মঞ্চ দরকার, যেটা সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছে বলে আমি মনে করি। আমি বহু চিন্তা ভাবনা করে কিন্তু কাজটা করেছি, সেটা আপনারা ফল পাবেন আরো কয়েকদিন পরে। ঘটনার প্রসঙ্গে একটা কথা বলি। আজকে সকালে একটা মিটিং হচ্ছিল আমার সাথে, সকালে না ঠিক দুপুরে আরেকটা টিমের সাথে বসে গেছি। তখন আমাকে বলতেছে, স্যার কুয়াকাটাতে আমাদের সব গাছ কাটিয়ে নিয়ে চলে যাচ্ছে, আমরা কি করবো? এটা কিছুই করতে পারতেছি না। আমি বললাম, কেন? স্যার আমাদেরকে একটা ছোট্ট কমিটি করে দেন, তাহলে আমরা ওখানে যা গাছ কাটা বাধা দিব। আমি ছোট্ট কমিটি কেন করবেন? আপনারা এখন রাজনৈতিক দল করবেন, সেখানে আপনি সেই দাঁড়ায় যায় দাঁড়াবেন, তোমরা কার গাছ কাটতেছে। যদি বলো ভাই আপনারা কারা, আমরা আম জনতার, বাংলাদেশ আম জনতা পার্টির কর্মী, দেখো তুমি আমাদের কাছে আসো, আপনাদেরকে দেখলে এমনি ভয় পালানো। এবং সেভাবে একটা কমিটি করে আপনার গাছ কাটা আটকান। কারণ যেহেতু আমরা পরিবেশের পক্ষে আন্দোলন করব, এটা আমাদের নৈতিক দায়িত্ব, এই সমস্ত নির্বিচারে গাছ কাটাটা বন্ধ করা। আর আমাদের গাছ কাটতে নিয়ে যাচ্ছে। তো আমরা কি করতেছি, আমরা আবার ধরেন সামগ্রিকভাবে উৎপাদনে যাচ্ছি, রিয়েল এস্টেট বিজনেসে যাচ্ছি। আমরা রিয়েল এস্টেটও করবো। আমাদের প্রথম রিয়েল এস্টেট কাজ শুরু হবে চট্টগ্রামের হালিশহরে যে 63 কাঠা জায়গা আছে, সেখানে 40 তলা একটা সুউচ্চ ভবনের মাধ্যমে কাজ শুরু হবে। কারণ শুধু এই একটা ভবন থেকে আমাদের মুনাফা হবে 2000 কোটি টাকা, একটা ভবন। এইটুকু টাকার মধ্যে চিন্তা করতে পারতেছেন টাকার কি অভাব হবে?
আমাদের কাছে হার্ড ক্যাশ কম বেশি নাই, 200-300 কোটি টাকা আছে, কিন্তু আমাদের স্থাবর সম্পত্তি কিন্তু অনেক, যেটাকে আমরা প্রসেস করলে অনেক ইনকাম হয়ে যাবে। আর যেটা আপনার লিকুইড ক্যাশ ব্যাংকে আছে, এটাও যদি দরজা খুলে দেয় আমরা তো পরের মাসে দিতেই পাবো, কিন্তু সেটাও আটকে রাখা হচ্ছে। এগুলো নিয়ে আমরা সরকারের কাছে যাবো, যথাযথ কর্তৃপক্ষের কাছে যাবো, সমস্যা নেই। শুধু আমাদেরকে মনে রাখতে হবে, আমরা ঠান্ডা মাথায় মেজাজ ঠান্ডা রেখে বুদ্ধির সাথে কৌশলের সাথে কাজ করতে হবে। কারো উস্কানিতে ফাঁদে পা দেওয়া যাবে না। উস্কানি দাতা কিন্তু আছে, মনে রেখেন, উস্কানি দাতার সাথে কে থাকে? স্বয়ং ইবলিস থাকে। ইবলিস কিভাবে ওয়াসওয়াসা দেয় এটা বুঝতে হলে আপনাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত আইয়ুব আলাইহিস সালাম, জায়গায় জায়গায় ধোঁকা দিয়েছে ইবলিস, যে কারণে আমরা শয়তানের পাথর মারি। দেখছেন তো, জানেন তো, যে দিনে আমরা যে একটা জায়গা আছে হযরত সঙ্গে পাথর মারা হয় কেন? শয়তান হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ধোঁকা দিয়েছিল, আইয়ুব নবীকে ধোঁকা দিয়েছিল, যে কারণে আইয়ুব নবী তার স্ত্রীকে ভুল বুঝে মারার মানে প্রহার করার একটা কসম কেটে ফেলছিলেন। তাহলে শয়তান যে কত বড় ধুরন্ধর, এটা শয়তান সম্বন্ধে খুব সতর্ক থাকতে হবে। আর শয়তান কিন্তু দুই রকমের আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন রূপী এবং মানুষ রূপী শয়তান আছে। এই দুই ধরনের শয়তান সম্পর্কে সতর্ক থাকতে হবে। এরা প্রকৃতপক্ষে বিপদগামী, এদের পাদে আপনি পা দিয়ে, ঠিক আছে? আপনারা সবাই এখন সোশ্যাল যোগাযোগ মাধ্যমে সবাই সবার সাথে যোগাযোগ রাখেন, এতে আপনি সব তথ্য পাই দেবেন। সবাই একটা কাজ করেন, যে কোনো বয়সের হোক, যে কোনো পেশারই হোক, কোনো সমস্যা নেই। আপনারা যদি দয়া করে, আমি এটাকে আপনাদেরকে সুপারিশ করবো, যার যার নামে ব্যক্তিগতভাবে সত্যতার সাথে ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট করে, এটার মধ্যে কোনো গুণা নেই। এটা কিন্তু যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট, এটার মধ্যে আমি কোনো গুণা দেখি নাই যে ফেসবুক অ্যাকাউন্ট করলে গুণা, এটা না, সত্যি সঠিক না। এটা আপনি এটাকে সৎভাবে চালাবেন, তাহলে আপনার সাথে যোগাযোগ থাকবে, আপনার যে কমিউনিটি তৈরি হবে। আমি একটা জিনিস করতে যাচ্ছি, যেটা আপনারা শুনে হয়তো খুশি হবে। ডেস্টিনির জন্য এক্সক্লুসিভ একটা যোগাযোগের মাধ্যম প্ল্যাটফর্ম তৈরি করবো, যেখানে শুধু ডেস্টিনির লোকেরাই যোগাযোগ করবে। আরেকটা হচ্ছে বিশেষ ধরনের স্মার্টফোন আনতেছি আমি ডেস্টিনি ব্র্যান্ডের, যে স্মার্টফোনে একটা ক্যারিশমা আছে। সেটা হচ্ছে, আপনারা স্মার্টফোনে সাধারণত ফোনে কথা বলেন, পয়সা উঠত, বিল উঠত, কিন্তু নিজেরা যখন স্মার্টফোনে কথা বলবেন তখন 1 টাকাও পয়সা বিল উঠবে না। অর্থাৎ আপনি যখন ডিস্ট্রিবিউটর হিসেবে আরেকজন ডিস্ট্রিবিউটরকে আপনি ফোন দিবেন, এটা ফ্রি। আর ধরেন আপনার ফোনটাকে একটু আমরা কথা বলতে থাপা দিয়ে নিয়ে গেল, কি হবে জানেন? ফোনটা 4-5 টুকরা হয়ে পড়ে যাবে নিচে মাটিতে, ও ভয় পাবে যে কি হয়েছে। ফোনটা নিজে নিজে ভুলে পড়ে যাবে, কিন্তু এরপর আপনি উঠে আবার মানে পিস্তলের মতো ক্লিক করে লাগে, আবার ফোন হয়ে গেছে। এত ভয় পাবে যে এটা কেন হচ্ছে। ফোনটার এই পাশে দেখা যাবে পানির মতো, কিছু দেখা যায় না, সব ফাঁকা, একদম স্বচ্ছ কাচের মতো। এই পাশে উপর দেখা যাবে এরকম স্মার্টফোন। আমার কাছে অফার আসছে কোরিয়ার থেকে, এই মাত্র 2 দিন হয়েছে। আমি বললাম তাহলে ঠিক আছে, আমি চেষ্টা করতেছি আমাদের আর্থিক লেনদেন আমরা নিজস্ব পদ্ধতিতে করতে পারি কিনা, সরকারের সহযোগিতা এবং সরকারের অনুমতি নিয়ে। আমি প্রয়োজনে এই প্রযুক্তি নিয়ে মাননীয় অর্থমন্ত্রী অর্থ উপদেষ্টার সাথে বসবো, যে আমাদের ভিতরে লেনদেনটাকে আপনি একটু আমাদের এই বাউন্ডারির মধ্যে করে দেন, তাহলে আমরা যেন আর্থিক লেনদেনের কোনো সমস্যা না হয়। তাহলে এটার মধ্যে কোনো ঢুকবে না, দুলুগুলি ঢুকবে না, যেহেতু আমরা একটা বড় কমিউনিটি হয়ে গেছি। আর আগামীতে যেটা হবে, আমরা অবিরত লোক যোগদান করাবো না সিস্টেম, 2 কোটির মধ্যে আমরা থেমে যাবো। এরপরে 2 কোটি যারা জয়েন করবে, এদেরকে আমরা সফল করার জন্য কাজ করবো, আর কিছু না। এটা অনেকটা হচ্ছে বুদ্ধিমত্তার সাথে সীমিত সংখ্যক সন্তান নিয়ে তাদেরকে লালন পালন করার বুদ্ধিমত্তার মতো। যেমন আমরা বলি না যে কি বলে এটাকে পরিবার পরিকল্পনা, অনেকটা এরকম ব্যবসা পরিকল্পনা, যে আমরা এই পরিবার লোক দেবো আর বেশি দেবো না। তখন দেখবেন কত হইচই লেগে যায়। অন্তত 12 কোটি লোক আছে, ক্যান্ডিডেট লোক দেবো মাত্র 2 কোটি, তাও 1/2 কোটি তো আমার কাছে আছে, 1.5 কোটি লোক।
আর যেখানে যখন শুনলো যে এই বিন হওয়াটা মানে ডিস্ট্রিবিউটর হওয়াটা ফ্রি, এটা শুনলে আরো লাইন লেগে যাবে। 1 টাকা লাগবে না, কিন্তু ডিস্ট্রিবিউটর হইতে কোনো টাকা লাগবে না। এবার যে মার্কেটিং প্ল্যান তৈরি করছি টোটালি ফ্রি, শুধু 3টা জিনিস লাগবে আপনার। যিনি ভর্তি হইতে চাইবে তার একটা রেফারেন্স লাগবে, ওনাকে কে আছে, তার একটা মোবাইল ফোন নাম্বার, তার এনআইডি নাম্বার লাগবে, আর ইমেল অ্যাড্রেস লাগবে। দ্যাটস ইট। এই 4টা জিনিস হলে সে আমাদের ডিস্ট্রিবিউটর হতে পারবে। ডিস্ট্রিবিউটর হলে লাভ কি, সেই ডিস্ট্রিবিউটর হিসাবে আমাদের কোম্পানি থেকে সব ধরনের মাল কিনবে হোলসেল, এইটা হলো একটা সুবিধা। আর আমাদের অ্যাফিলিয়েটেড কোম্পানিগুলো থেকে সব ধরনের ফ্যাসিলিটি পাবে হোলসেল, মানে সে একজন হোলসেল বায়ার, সোজা কথা। এই হলো ডিস্ট্রিবিউটর। এরপর সে যদি সিদ্ধান্ত নেয় আমি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করবো, ডিলার হওয়ার পরে, কিন্তু হোলসেল ডিলার হওয়ার পরে যদি মনে করে যে আমি নেটওয়ার্ক মার্কেটিংটা করবো, তখন তাকে আপনার নেটওয়ার্কের প্ল্যান দেখাতে হবে। এছাড়া আপনার তাকে নেটওয়ার্ক বিজনেসের প্ল্যান দেখানোর কোনো প্রয়োজন। আর প্ল্যান এখন আমরা আগে যেরকম বৈশাখা কাগজ কলমে দেখাইতাম সেভাবে নয়, সেমিনার প্যাকেজে দেখানো হইতো সেভাবেও নয়। সব প্ল্যান চলে যাবে ইউটিউবে, সে নিজে দেখে নিবে। আমরা বলবো এটার নাম দেবো স্মার্ট গেস্ট। আমরা কিন্তু কোনো অর্ডিনারি গেস্ট আনবো না, স্মার্ট গেস্ট। অ্যাড্রেস দিয়ে দিবেন, সে ক্লিক করে তার মোবাইল থেকে দেখবেন। মজা কি দেখেন, আপনি তারা ইনভাইট করতেছেন, সে তার মোবাইল ফোনে বসে ইউটিউবে দেখতেছে, টাকা কিন্তু খরচ দিতেছে তার, আপনি কিন্তু মুক্ত, খরচা মুক্ত। এটা চিন্তা করে দেখছেন কত মজার বিজনেস, যে কাস্টমার শুরু থেকেই খরচা করে শিখতেছে। আমি এটা নাম দিয়েছি স্মার্ট গেস্ট। অনেকটা এরকম স্মার্ট মুরগির মতো। স্মার্ট মুরগির নাম শুনছেন? স্মার্ট মুরগি হচ্ছে 71 সালের যুদ্ধের সময় পাক বাহিনী ওই মাঝে মধ্যে কারফিউ দেয়, তখন তো আপনার কেউ বাইরে হয় না ঘরের থেকে, আবার 2-3 ঘন্টার জন্য কারফিউ উঠে নেয় যাতে বাজারঘাট করতে পারে। তখন 3 ব্যক্তি একটু খোলা হাতে মানে মুরগি নিয়ে বসে আছে, রাস্তার পাশে বেচবে, যখন আপনার কারফিউ নাই তখন বিক্রি করবে। তো এক বেলুচি আর কি পাকিস্তানি আর্মি আইসা জিজ্ঞাসা করতেছে, ভাই ये मुर्गी कितना दाम, तो दाम कत? तो दाम बोलছে বলার পরে বলে হালাল কিনা তো বুঝতে হবে, তো इसको तुम क्या खिलाता है? तो बांग्लाটা বলে सर हम इसको भात खिलाता है। तो उल्लू का पट्टा आदमी का खाना खिलाता है। तो চলে স্যার মুরগি আর নেই, পাশেরটার কাছে গেছে। পাশেরটা মনে করছে যেহেতু উনি সামরিক বাহিনীর লোক, ভাত পছন্দ করে না, ও ভুল কইছে, আমি ঠিক মতো করতেছি। तो जिज्ञासा करছে तुम इसको क्या खिलाता है? तो सर हम इसको गम खिलाता है। তখন ওই বলে যে নালায়েক, আর্মি का खाना खिलाता है। তো পাশে বসে রয়েছে নোয়াখালী থেকে আসা এক লোক, সেটা আসুক আমার কাছে, আমি তারে আমার কাছে আসুক, আমি তারে জবাব দেবো না। তো নোয়াখালীর লোকটার কাছে গেছে, जिज्ञासा करছে भाई तुम इसको क्या खिलाता है? तो हम इसको कुछ नहीं खिलाता है, ये स्मार्ट मुर्गी है। तो स्मार्ट मुर्गी कुछ नहीं खिलाता, जिंदा कैसे रहता है? तो बैठता कि कैसे? तो जब इसको भूखा लगता है, मैं इसको पैसा दे देता है, खुद खरीद देता है। तो जब और खिदा लगे हमें और टका दिया दी, वो नीचे किला खाए। तो आदमी को स्मार्ट मुर्गी है, दे दो। এই যে স্মার্ট কাস্টমার, স্মার্ট গেস্ট বানাবো আমরা, নিজেরটা নিজে ইউটিউবে দেখে নেব। আমরা স্মার্ট গেস্ট আনবো, যে নিজের পয়সা নিজের এমবি খরচ করে নিজের সেমিনার দেখবে, আর আপনার বলবে আমি জানি। আপনার বিনা বুঝতে কাজ হয়ে গেছে, আপনার সময়ও বাঁচত, টাকাও বাঁচত। আমরা এখন একটু পাবলিক প্লেসে আমার মনে হয় না সেমিনার করার সময় আর এখন আছে। আপনি ব্যস্ত থাকবেন, আমি ব্যস্ত থাকবো, সবাই ব্যস্ত থাকবো। এই ব্যস্ততার মধ্যে আমাদের, আমরা যেন আগামীতে শুধু ব্যস্ত থাকি টাকার হিসাবের জন্য, এই জন্য আর কোনো কাজ যেন ব্যস্ত না থাকি। শুধু বসে হিসাব করবো কত আইতেছে, কোন সেন্টারে কত আইতেছে, এই ব্যস্ততা থাকলে ভালো। অন্য কাজে ব্যস্ত থাকা ঠিক না, কারণ সব সিস্টেমে চলবে, সব প্রোডাক্ট সিস্টেমে পাবে, কমিশনের সিস্টেমে পাবে, সেটাও সিস্টেমে হবে। এত বছর পরে এসে কি আমরা এত কষ্ট করবো? এখন তো অ্যানালগ সিস্টেম উঠে গেছে। আর আগে যেটা আমরা করতাম বোর্ডের মধ্যে লিখতে হবে এরকম মার্কার দিয়ে, সেটা ছিল অ্যানালগ সিস্টেম। এগুলো এখন আর করা যাবে না। তাই আমার একটা কাজ আছে, যেহেতু আপনাদেরকে আমি এটা বলতে
শুরুতে বলিনি, আমার আজকে দাঁতের অপারেশন আছে, কালকে চোখের অপারেশন আছে। তাই দাঁতের অপারেশন আমাকে টাইম মতো যেতে হবে সন্ধ্যার সময়, আর চোখের অপারেশন হবে দিনের বেলা। আমার জন্য দোয়া করবেন। আমি আসলে আমাকে একদিন কি জানি জিজ্ঞেস করতেছে, আপনি কি শুরু করছেন? এক একদিন আপনার এক একটা চিকিৎসা, দাঁতের, কোনোদিন চোখের, আবার দাঁতের, আবার চোখের। আমি বললাম যে জেলে থেকে তো কলকাতা সব নষ্ট হয়ে গেছে, মেরামত করতেছি। এখন যদি শরীরটারে মেরামত না করি, চলতে ফিরতে গেলে তো কোথায় আবার বৈশা করি। তো মেরামত করে খুব জোরে ইনশাল্লাহ নামবো, মাঠে দোয়া করবেন এবং সবসময় পজিটিভ থাকবেন। আর এখন প্রস্তুত থাকবেন কি জন্য জানেন? স্বপ্ন তো অনেক দেখছি, স্বপ্ন দেখতে থাকার সমস্যা নাই, কিন্তু এত স্বপ্ন দেখলে কিন্তু কি বলবো জানেননি, বলবেন মেমোরি ভুল। মেমোরি ভুল বুঝেন নাই, মানে আপনি এত স্বপ্ন দেখতেছেন, নতুন স্বপ্ন রাখার জায়গা নেই। তাহলে কি করতে হবে? মেমোরি খালি করতে হলে কি করতে হয়? বিকাশে ক্যাশ আউট করতে হয়। এখন আপনার স্বপ্ন ক্যাশ আউট করবেন। স্বপ্ন ক্যাশ আউট করা মানে কাজটা শুরু করে দিবেন, আর কিছু না, পয়সা আসতে থাকে। স্বপ্ন তো অনেকেই দেখলাম, আরো দেখবো, ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। স্বপ্ন দেখা জীবনের শেষ দিন পর্যন্ত স্বপ্ন দেখতে হবে। তখন আমাদের স্বপ্ন হয়তো আরেকটু উন্নত আঙ্গিকে যাবে। আমরা বেহেশতে যাওয়ার স্বপ্ন দেখবো, আমরা আখেরাতে আমাদের মানে উপরে যেন ছায়া থাকে, এইসব স্বপ্ন দেখবো, কোনো সমস্যা নেই। এগুলো স্বপ্ন, কিন্তু সেই স্বপ্ন হিসেবেও কাজ করতে হবে। দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত, দুনিয়া এবং আখিরাত দুটোরই কাজ করতে হবে, শুধু একটার কাজ করলে হবে না। তো সবাই আমার জন্য দোয়া করেন, ভালো থাকবেন। আমি আপনাদের সাথে লম্বা সময় থাকতে পারলাম না দেখে দুঃখিত। আরেকদিন আপনাদের সামনে এই ধরনের কোন আয়োজনে আরো বেশি করে কথা বলবো, তখন আরো কিছু নতুন তথ্য নিয়ে আসবো। আর এছাড়াও আমি মাঝে মধ্যে কিন্তু অনলাইনে আসবো, প্রায় আসবো, আপনারা আসতে পারবেন অনেকে সময় মতো। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।